সো এখন দেখো রেওয়া মিলের ধারণায় আমরা চলে যাচ্ছি। সো ফার্স্টে আমরা জেনে নিব যে রেওয়া মিল আমরা কেন করে থাকি। সো খতিয়ান প্রস্তুত করার পরপর কিন্তু আমরা রেওয়া মিল প্রস্তুত করে থাকি। সো খতিয়ানে আমরা যে হিসাবগুলোকে লিপিবদ্ধ করলাম সেই হিসাবগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য আমরা সাধারণত রেওয়া মিল প্রস্তুত করে থাকি। ওকে, খতিয়ানের মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা হিসাবের ব্যালেন্স গুলো বা উদ্ধৃত্ত গুলো পাচ্ছি, তাই না? সো ওই হিসাবগুলোর উদ্ধৃত্ত গুলো কি ঠিক মতো আমরা নির্ণয় করেছি কিনা সেইটার গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য আমরা রেওয়া মিল প্রস্তুত করব। এবং এখানে আরেকটা জিনিস চিন্তা করো, তুমি যদি খতিয়ান থেকে সরাসরি আর্থিক বিবরণী প্রস্তুত করতে যাও তাহলে কিন্তু সেটা অনেক বেশি কষ্টসাধ্য হবে, অনেক বেশি সময় লাগবে তোমার। কিন্তু এর আগে আমরা যদি রেওয়া মিল প্রস্তুত করে নেই, সেইখান থেকে কিন্তু আমাদের রেওয়া মিল থেকে কিন্তু আর্থিক বিবরণী প্রস্তুত করা সহজ। সো এই জন্য কিন্তু বলা হয়েছে যে তথ্য সরবরাহের মাধ্যম হিসেবে ব্যবহৃত আর্থিক বিবরণীগুলোকে প্রস্তুতে সাহায্য করার জন্য কিন্তু আমরা কি করে থাকি, রেওয়া মিল প্রস্তুত করে থাকি। তাহলে এখানে দুইটা কাজের জন্য আমরা মেনলি রেওয়া মিল করে থাকি, গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য এবং আর্থিক বিবরণী সমূহ প্রস্তুতে সাহায্য করার জন্য আমরা কিন্তু করে থাকি। ওকে, আচ্ছা, ওকে। সো এরপর কি বলা হয়েছে দেখো, যে এখানে হিসাব সমূহকে স্থানান্তর করার হিসাবের ব্যালেন্স গুলোকে নিয়ে একটা নির্দিষ্ট দিনে সাধারণত হিসাবকাল শেষে আমরা রেওয়া মিল প্রস্তুত করে থাকি। আমরা তো জেনে নিলাম যে রেওয়া মিল আমরা কেন করি, এখন আসা যাচ্ছে যে রেওয়া মিল আমরা কখন করে থাকি। আমরা সাধারণত হিসাবে স্থানান্তর করার হিসাবের ব্যালেন্স গুলোকে নিয়ে আমরা একটা নির্দিষ্ট দিনে, যে কোনো নির্দিষ্ট দিনে অথবা সাধারণত এটা হিসাবকাল শেষে আমরা রেওয়া মিল প্রস্তুত করে থাকি। ওকে, সো এই রেওয়া মিলটা কিন্তু কি, আমরা যে খতিয়ানে যে হিসাবগুলোর ব্যালেন্স গুলো বের করছি সেগুলোর তালিকাটাই হচ্ছে এই রেওয়া মিলটা। এজন্য কিন্তু এখানে বলা হয়েছে সকল হিসাবের যে সংবলিত একটা তালিকা হচ্ছে রেওয়া মিল। ওকে, আমরা খতিয়ানে তো আলাদা আলাদা করে প্রত্যেকটা হিসাবের ব্যালেন্স বের করছি, সেগুলোকে একসাথে করার জন্য আমরা রেওয়া মিলটা প্রস্তুত করে থাকি। অর্থাৎ সবগুলা হিসাবের উদ্ধৃত্তগুলো যে আমরা বের করলাম সেই হিসাবের উদ্ধৃত্তগুলোকে একসাথে করে আমরা একটা তালিকা প্রস্তুত করে থাকি, সেটা হচ্ছে রেওয়া মিল। ওকে, তো এখানে কিন্তু আমরা সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয় যে হিসাবগুলো আছে, 5 ধরনের হিসাবগুলো আছে, সকল প্রকার হিসাবগুলোকে কিন্তু আমরা রেওয়া মিলে অন্তর্ভুক্ত করে থাকি। 5 ধরনের যে হিসাব আছে সবগুলো হিসাবই কিন্তু আমাদের রেওয়া মিলে এসে থাকে। এবং রেওয়া মিলের মাধ্যমে ডেবিট ক্রেডিটের গাণিতিক সমতা প্রমাণ করা যায়। কিভাবে? আমরা কিন্তু রেওয়া মিলে দুতরফা দাখিলা পদ্ধতির মতো কথা চিন্তা করে দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা যেভাবে ডেবিট ক্রেডিটে বসিয়ে থাকি হিসাবগুলোকে, সেভাবে কিন্তু আমরা রেওয়া মিলে হিসাবগুলোকে ডেবিট এবং ক্রেডিট পাশে সাজানোর মাধ্যমে আমরা রেওয়া মিলটা প্রস্তুত করে থাকি। এর মাধ্যমে কিন্তু আমরা ডেবিট ক্রেডিটের গাণিতিক সমতা নির্ণয় করতে পারি। আমরা দুতরফা দাখিলা পদ্ধতিতে যেমন জানি যে দুটি পক্ষ সবসময় সমান হবে, ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ সবসময় সমান হবে বলেছে। একইভাবে আমাদের রেওয়া মিলে যেহেতু আমরা ডেবিট এবং ক্রেডিটে সাজাচ্ছি প্রত্যেকটা হিসাবকে, এর ফলে কিন্তু আমাদের ডেবিট এবং ক্রেডিট মিলে যাবে এবং তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের সবকিছু ঠিক আছে, গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারবো। এজন্য বলা হয়েছে যে ডেবিট ক্রেডিটের গাণিতিক সমতা কিন্তু আমরা রেওয়া মিলের মাধ্যমে প্রমাণ করতে পারি। ওকে, আচ্ছা, সো এখানে রেওয়া মিলে একটা ছোট্ট একটা নমুনা দেয়া আছে। তোমরা রেওয়া মিল অনেকবার করেছো, তোমাদেরকে আলাদা করে বোঝানোর কিছুই নাই। দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা হিসাবকে আমরা ডেবিট এবং ক্রেডিট দিকে সাজিয়েছি এবং এরপর আমরা ডেবিট এবং ক্রেডিট পক্ষ যোগ করার মাধ্যমে কিন্তু রেওয়া মিলে উদ্ধৃতটা বের করেছি। সো এখানে কিন্তু ডেবিট এবং ক্রেডিট পক্ষ মিলে গেলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কিন্তু গাণিতিক শুদ্ধতা যাচাই হয়েছে। এখানে আসবাবপত্র একটা সম্পদ হিসাব, সম্পদের স্বাভাবিক উদ্ধৃত কি, এগুলো কিন্তু আমরা অলরেডি আগেও আলোচনা করেছি। সম্পদের স্বাভাবিক উদ্ধৃত কিন্তু ডেবিট, এজন্য কিন্তু ডেবিট দিকে বসেছে। পাওনাদার একটা দায় হিসাব, তাই না? পাওনাদার একটা দায় হিসাব, এজন্য কিন্তু এটা ক্রেডিট দিকে বসলো। তারপর বিক্রয় একটা
আয়বাচক হিসাব, তাই না? আয়বাচক হিসাব, এজন্য ক্রেডিট দিকে বসলো। আয়ের স্বাভাবিক যে হচ্ছে ক্রেডিট, এজন্য ক্রেডিট দিকে বসছে। আচ্ছা, তারপর ক্রয় একটা ব্যয়বাচক হিসাব, ব্যয়ের স্বাভাবিক উদ্ধৃত ডেবিট, এজন্য ডেবিট দিকে বসলো। এবং সবশেষে মূলধন, মূলধন মালিকানা সত্ত্ব হিসাব, এটা কিন্তু স্বাভাবিক উদ্ধৃত ক্রেডিট এবং এটা কিন্তু ক্রেডিট দিকে বসলো। এভাবে ডেবিট এবং ক্রেডিট দিকে বসানোর মাধ্যমে আমরা উদ্ধৃতটা বের করব এবং এটা মিলে গেলে কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতিতে যেহেতু বলা হয়েছে ডেবিট এবং ক্রেডিট সমান হবে, এখানে কিন্তু ডেবিট আর ক্রেডিট সমান, যার মাধ্যমে আমরা গাণিতিক সূত্রতা যাচাই করে থাকি। ওকে।